গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, বাজেটের যে টার্মগুলো আমরা শুনি, ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড বাজেট। এই ব্যালেন্সড এবং আনব্যালেন্সড বাজেট কি, তার সিগনিফিক্যান্স কি, তার ইম্প্যাক্ট কি, এই জায়গাটা আমরা দেখব। এবং এর ওপর যে ফান্ডামেন্টাল আইডিয়া, যেটা তোমাদের যে কোনো পরীক্ষায় খুব কাজে লাগবে, বিশেষ করে যারা ইউপিএসসি সিভিল সার্ভিস এবং বেঙ্গল সিভিল সার্ভিস যারা দিতে চাও তাদের জন্য তো অবশ্যই, এবং যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছ তাদেরও কিন্তু এইটা খুব কাজে লাগবে। এবং যারা বিশেষ করে হয়তো ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছো, বা ধরা যাক যে ইকোনমিক্সের ওপর জানতে চাও, ম্যানেজমেন্ট পড়ছো, তাদেরও জন্য এটা কাজে লাগতে পারে। তো আমরা যে শুরু করছি ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড বাজেট। ব্যালেন্সড বাজেট, a balanced budget is that budget in which government receipts are equal to government expenditure. তাহলে গভর্নমেন্ট রিসিপ্ট মানে আয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে ব্যয়। তাহলে রিসিপ্ট কি? ট্যাক্স, নন ট্যাক্স। এক্সপেন্ডিচার কি? গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট কনজামশন এক্সপেন্ডিচার। ব্যালেন্স বাজেট মানে কি? গভর্নমেন্ট রিসিপ্টস ইকুয়াল টু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। মেরিটস এবং এর ডিমেরিটস কি, এর ভালো দিক এবং খারাপ দিক কী দেখি। মেরিট, দ্য গভর্নমেন্ট ডাজ নট ইন্ডালজ ইন ওয়েস্টফুল এক্সপেন্ডিচার। ব্যালেন্স বাজেট মানে আয় অনুযায়ী ব্যয়, বা ব্যয় যেমন সেইভাবে, মানে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা, আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে। তাহলে কোনো ওয়েস্টফুল এক্সপেন্ডিচার নেই। 2 নম্বর কি? এ ব্যালেন্স বাজেট এনসিওর ফিনান্সিয়াল স্টেবিলিটি, ইট সিগনাল ফিসকাল ডিসিপ্লিন ইন দ্য ইকোনমি। তাহলে আমার যেহেতু ঘাটতি হচ্ছে না, তাহলে আমার ধার করতে হচ্ছে না, তাহলে ধার করতে হচ্ছে না মানে আমার ফিসকাল ডেফিসিট বাড়ছে না। তাহলে সেই জায়গা থেকে আমি দেখতে পারি এটা আমাকে ফিনান্সিয়াল স্টেবিলিটি দিতে পারে। হাউএভার, ডিউরিং দ্য জেনারেল ডিপ্রেশন অফ 1930s, 1930, যখন বিশ্বজুড়ে মহামন্দা শুরু হলো, দ্য পলিসি অফ ব্যালেন্স বাজেট ওয়াজ সিভিয়ারলি ক্রিটিসাইজড। ইট ওয়াজ দেন that the following shortcomings of a balanced budget were highlighted. তাহলে এবার এর শর্টকামিংস বা ডিমেরিটসগুলো হাইলাইট হয়ে গেল কখন? 1930। তার আগে এইগুলোকে আমরা দেখছিলাম যে কোন জায়গা থেকে এর সফলতা। এবার ব্যর্থতা কোন দিক থেকে? ব্যালেন্স বাজেট ডাজ নট অফার এনি সলিউশন টু দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট। তাহলে যেহেতু আয় অনুযায়ী ব্যয়, তাহলে আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে সলভ করার জন্য যে আমার ঘাটতি বাজেট করা, সেটা আমি যেতে পারছি না। কারণ যদি আমাকে চাকরি তৈরি সুযোগ করার জন্য আমাকে কী করতে হবে? বিনিয়োগ করতে হবে, খরচ বাড়াতে হবে, সেটা আমি পারব না। তাহলে আমি ঘাটতি বাজেট করতে পারছি না, তাহলে আনএমপ্লয়মেন্ট বাড়াতে পারছি না। পার্টিকুলারলি when unemployment is linked with the lack of AD. It happened in most European countries during 1930s. Balanced budget is not conducive to growth in less developed countries. Kickstart of growth in less developed countries depend on big push investment expenditure by the government. This often leads to deficit budget. তাহলে ডেভেলপিং যে কান্ট্রিগুলো বা লেস ডেভেলপড যাদের বলা হয়, তাদের কিন্তু ব্যালেন্স বাজেটে ইনডিউসিভ টু গ্রোথ নয়, কারণ তাদের প্রচুর জিনিসের অভাব। তাদের এমপ্লয়মেন্ট কম, তাদের আউটপুট কম, তাদের ইনভেস্টমেন্ট কম। তাহলে এই জায়গা থেকে যদি তাদের গ্রোথ বাড়াতে হয়, তাহলে ম্যাসিভ ইনভেস্টমেন্ট দরকার, বিগ পুশ দরকার। তাহলে এর জন্য সরকারকে হিউজ স্পেন্ড করতে হবে। তাহলে সেখানে ব্যালেন্সডের দিকে তাকালে চলবে না। তাহলে ডেভেলপিং নেশনগুলো যদি ব্যালেন্স বাজেট রাখে, সেটা কিন্তু তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখানে একটা প্রশ্ন যেটা আমাদের মনে, যে ডাজ ব্যালেন্স বাজেট লিভ এগ্রিগেট ডিমান্ড আন দ্য ইকোনমি? তুমি বলবে স্যার আই ইকুয়াল টু ব্যয়, তাহলে এগ্রিগেট ডিমান্ড বা আউটপুট, এখানে তো কিছুই বাড়বে না ব্যালেন্স বাজেট।
তাহলে আপনি এটা বলছেন কী করে যে ব্যালেন্স বাজেট হলে এদের ক্ষতি হবে, গ্রোথ কমে যাবে, লেস ইনভেস্টমেন্ট হবে না? কী কারণে বলছেন? প্রমাণ কী? দেখা যাক প্রমাণ। আমি একটা প্রমাণ দিচ্ছি। যেহেতু আমরা ব্যালেন্স বাজেট জানি গভর্নমেন্ট রিসিপ্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আমরা ট্যাক্স হচ্ছে টি এবং গভর্নমেন্ট রিসিপ্ট এক্সপেন্ডিচার হচ্ছে জি, তার এক্সপেন্ডিচার। তাহলে ব্যালেন্স বাজেট মানে কি? রিসিপ্ট ইকুয়াল টু এক্সপেন্ডিচার, টি ইকুয়াল টু জি। ধরা যাক আমি বোঝার সুযোগ ধরে নিচ্ছি 100 টাকা ট্যাক্স এবং গভর্নমেন্ট খরচও করছে 100 টাকা। তাহলে আয় করলো 100 টাকা, গভর্নমেন্ট ব্যয় করলো 100, তাহলে ব্যালেন্স বাজেট। এবার যদি 100 টাকা গভর্নমেন্ট খরচ করে, তার মানে কি এগ্রিগেট ডিমান্ড বাড়লো 100 টাকা। ট্যাক্স 100 টাকা বাড়া মানে কিন্তু এগ্রিগেট ডিমান্ড 100 টাকা বাড়া নয়। কেন? কারণ ট্যাক্স যদি আমি 100 টাকা বাড়াই, বসাই, তাহলে আমার ডিসপোজেবল ইনকাম কমে যাবে কত? 100 টাকা। কারণ 100 টাকা ট্যাক্স হিসাবে চলে যাবে। তাহলে যে 100 টাকা ট্যাক্স হিসাবে সরকারের ঘরে চলে যাবে, সেই 100 টাকা আয় থেকে আমি কোনো খরচ করতে পারবো না আমার জন্য, আগে করতে পারতাম। এবার ধরা যাক আমার খরচ করার যে প্রবণতা, এই প্রবণতাকে মাপা হয় চেঞ্জ ইন ইনকাম অ্যান্ড চেঞ্জ ইন কনজামশন। এই চেঞ্জ ইন কনজামশন এবং চেঞ্জ ইন ইনকামের যে অনুপাত, মানে আমার যদি ইনকাম 1 টাকা থেকে বেড়ে 2 টাকা হয়, তাহলে আমার কি খরচ 50 পয়সা থেকে বেড়ে 60 পয়সা হবে, না 70 থেকে 1 টাকা হবে, না 1.5 টাকা হবে? এই যে খরচ, আয় বাড়ার ফলে আমার ভোগ খরচ কতটা বাড়বে, এই যে চেঞ্জ, এই চেঞ্জটাকে বলা হয় মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, এমপিসি। তাহলে আমার টাকার উপর একটা এমপিসি আছে। আমার হাতে যে আয়, আমি পুরো টাকাটা খরচ করব না। আমার 100 টাকা আয় মানে আমি 100 টাকাই খরচ করে দেবো না। তাহলে 100 টাকার মধ্যে কতটা খরচ করব? আমার যতটা প্রবণতা আছে, ধরা যাক আমি 100 টাকার মধ্যে 60% আমি খরচ করছি। তার মানে আমার আয় যদি বাড়ে 100%, তাহলে কনজামশন বাড়বে 60%। তাহলে এখানে এমপিসি, আমার ভোগ প্রবণতা, আয় বাড়লে ভোগ প্রবণতা আমার বাড়ে 0.60। ঠিক আছে? তার মানে আমার 100 টাকা হলে 60 টাকা খরচ, 200 টাকা আয় হলে কত খরচ হবে? 120 টাকা। 300 টাকা আয় হলে কত খরচ হবে? 180 টাকা কনজামশন থেকে, বাকিটা হয়ে যাবে সেভিংস। এইটার নাম হচ্ছে এমপিসি, মানে আয় যারা বাড়ছে, আমার খরচের প্রবণতা যদি এরকম থাকে, তাহলে আমার খরচ করতে হবে এই বাড়তি টাকা থেকে, এইটা বাড়তি পড়ে। তাহলে যেহেতু আমার ট্যাক্স 100 টাকা ইনক্রিজ করলো, ডিসপোজেবল ইনকামটা কমে গেল 100, তাহলে এই যে ইনকাম 100 টাকা যেটা কমলো, তাহলে আগে এই 100 টাকার উপর আমি একটা খরচ করতাম 60%, কিন্তু এখন আমি এই 60% এটার উপর খরচ করতে পারবো না, কারণ এই টাকাটা চলে গেল সরকারের ঘরে। তাহলে আমার এইটার উপর যে খরচ, সেটা ছিল এগ্রিগেট ডিমান্ড। তাহলে এগ্রিগেট ডিমান্ড আমার কত কমে গেল? 0.6 ইন্টু 100, 7 টাকা কমে গেল। আমি আগে 60 টাকা খরচ করতে পারতাম, কিন্তু এখন যদি 100 টাকা সরকারের ঘরে দিয়ে দিতে হলো, তাহলে এই 100 টাকার থেকে এই যে 60 টাকা খরচ, এটা আমার কাছে এলো না। তাহলে এইটা ইনকামটা কমে গেল এমপিসি টাইমস। তাহলে বিকজ অফ ট্যাক্স অফ ₹100 এডি উড ডিক্রিজ বাই 60 অনলি। তাহলে ট্যাক্স 100 টাকা বাড়ার ফলে কী হয়ে গেল? আমার এগ্রিগেট ডিমান্ড কমে গেল 60 টাকা। তাহলে বোঝাচ্ছে কেন ব্যালেন্স বাজেট হলে, কারণ আমার জি ইকাল টু টি। তাহলে ব্যালেন্স বাজেট কিন্তু আমার এগ্রিগেট ডিমান্ড কমে গেলে ইনভেস্টমেন্ট কমে যাবে, এমপ্লয়মেন্ট কমে যাবে, আউটপুট কমে যাবে। তার ফলে আমার এগ্রিগেট ডিমান্ড কী দাঁড়ালো? 100 মাইনাস 60, যেটা ডিমান্ড কমে গেছে। তাহলে আমার এগ্রিগেট ডিমান্ড কত টাকায় ইনক্রিজ করবে? নেট ইনক্রিজ কত? 40 টাকা। তাহলে যেখানে আগে আমার ইনক্রিজ ইন ডিমান্ড হতো 100 টাকা, এখন ট্যাক্স বসার ফলে সেখানে হয়ে গেল 40 টাকা। তার মানে আমার গ্রোথ কমে গেল, আউটপুট কমে গেল, এর ফলে এমপ্লয়মেন্ট কমে যাবে। তাহলে আমাদের যে জায়গাটা আমরা শুরু করলাম যে ডাজ ব্যালেন্স বাজেট লিভ এগ্রিগেট ডিমান্ড আনএফেক্টেড? না, নো অবভিয়াসলি, সেই জন্য আমরা বলছি। এবং এখান থেকে আমরা বুঝে নিলাম ব্যালেন্স বাজেট কেন কন্ডিউসিভ নয় গ্রোথের, কারণ আমার গ্রোথ কমে যাবে, কারণ আমার ইনকাম কমে গেল 40 টাকা, এইটা কমে গেল। Thus, a balanced budget is expected to increase AD. Accordingly, balanced budget is a good policy
to increase AD when the economy is close to achieving full employment. তাহলে তখনই এটা বাড়াবে যখন প্রায় ফুল এমপ্লয়মেন্টের জায়গায় রয়েছে, আমার দেশে বেকারত্ব নেই, আমার দেশে কোনো রিসোর্স আনইউটিলাইজড নেই, আমার দেশে কোনো এক্সেস ক্যাপাসিটি পড়ে নেই, তখন আমার এটা করা যেতে পারে। ঠিক আছে, একমাত্র নিয়ার ফুল এমপ্লয়মেন্ট। এবার আনব্যালেন্স বাজেট। An unbalanced budget is that budget in which receipts of the government are not equal. This may be a situation of either হতে পারে আনব্যালেন্স সারপ্লাস হতে পারে অথবা ডেফিসিট হতে পারে। তাহলে সারপ্লাস বাজেট মানে কি? এস্টিমেটেড গভর্নমেন্ট রিসিপ্ট গ্রেটার দ্যান এক্সপেন্ডিচার, তাহলে সারপ্লাস, আয় বেশি ব্যয় কম। এর মেরিটস কি? সারপ্লাস বাজেট when receipt greater than expenditure is desired when the economy is battling inflation due to excess AD. তাহলে যখন ইকোনমিতে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি কেন? ইকোনমিতে ডিমান্ড বেশি। ডিমান্ড বেশি কেন? লোকের হাতে টাকা বেশি। এই টাকা বেশি কেন হয়েছে? সরকার বেশি করে খরচ করেছে। তাহলে বেশি করে খরচ করেছে বলে লোকের হাতে টাকা বেশি, তাহলে খরচটাকে টাকা কমাতে হবে, তাহলে খরচ কমাতে হবে। তাহলে আমাকে যদি ইনফ্লেশনটা কমিয়ে আনতে হয়, তাহলে খরচ কমিয়ে আমাকে সারপ্লাস, অর্থাৎ আমি ইনকাম করব বেশি, ব্যয় করব কম, তাহলে ইকোনমিতে টাকা ঢুকবে কম, লোকের হাতে টাকা আসবে কম, তাহলে এই জায়গা থেকে হতে পারে। তাহলে এডি কমবে। সারপ্লাস বাজেট প্ল্যান্স দ্য ইনফ্লেশন গ্যাপ বাই লোয়ারিং দ্য লেভেল অফ এডি। তাহলে যেহেতু আমি খরচ করছি কম, তাহলে এডি বাড়বে কম, তাহলে এস আর এডির মধ্যে যে গ্যাপ কমবে, তাহলে ইনফ্লেশন সিচুয়েশন কমবে। এডি ইজ লোয়ার্ড অন অ্যাকাউন্ট অফ রাইজ ইন রেভিনিউ কালেকশন বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড ফল ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে রেভিনিউ কালেকশন বাড়বে, ট্যাক্স বাড়বে, তারপরে লোকের হাতে ব্যয় করার মতো অর্থ কম থাকবে, সরকার কম খরচ করবে, তাহলে সেখানে ডিমান্ডটাও কম থাকবে। ডিমেরিটস কি? এ সারপ্লাস বাজেট টেন্ডস টু লোয়ার দ্য লেভেল অফ এডি ইন দ্য ইকোনমি। ইট ইজ নট ডিজায়ার্ড ডিউরিং পিরিয়ড অফ ডিপ্রেশন। যখন মন্দা চলছে তখন সারপ্লাস বাজেটের কোনো প্রয়োজন নেই, যেমন এখন। ইফ সারপ্লাস বাজেট পলিসি ইজ কনস্ট্যান্টলি পারসুড বাই দ্য গভর্নমেন্ট, যদি ক্রমাগত অবিচ্ছিন্নভাবে যদি পারসুড গভর্নমেন্ট, এডি মে রিডিউস টু এ লেভেল দ্যাট কজ আনএমপ্লয়মেন্ট ইন দ্য ইকোনমি। দ্য ইকোনমি মে বি ড্রাইভেন ইন টু এ লো লেভেল ইকোনমিক ট্রাপ। আমাদের দেশে যেটা করছে, সরকার সবসময় চাইছে তার ডেফিসিট কমিয়ে এনে সারপ্লাসটাকে বাড়ানো, তার ফলে সরকার খরচ কমাচ্ছে, আনএমপ্লয়মেন্ট বাড়ছে, এই জায়গায়। এরপর হচ্ছে ডেফিসিট বাজেট। দিস ইজ এ বাজেট হুইচ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর গ্রেটার দ্যান গভর্নমেন্ট রিসিপ্টস। ডেফিসিট বাজেট এস্টিমেটেড গভর্নমেন্ট এক্সপেন্ডিচার গ্রেটার দ্যান গভর্নমেন্ট রিসিপ্ট, উল্টোটা, ব্যয় বেশি আয় কম। কেইনস অ্যান্ড আদার মডার্ন ইকোনমিক স্ট্রেস সিগনিফিক্যান্স অফ ডেফিসিট বাজেট। সারপ্লাস থেকে ডেফিসিট বাজেটের উপর বেশি জোর দেওয়া হয় কেন? এর মেরিট। কেইনস রেকমেন্ডস deficit budget as a key instrument to correct the state of depression. ডিপ্রেশন কাটানোর জন্য আমার দরকার একটা বিগ পুশ। একটু আগে আমরা বললাম এমপ্লয়মেন্ট বাড়াবে, আউটপুট বাড়াবে, ইউটিলাইজেশন বাড়াবে, রিসোর্স অ্যালোকেশন বাড়াবে, তাহলে ডিপ্রেশন কাটিয়ে উঠবে। অ্যাকর্ডিং টু হিম, ডিপ্রেশন ইজ দ্যাট ফেজ অফ ইকোনমিক অ্যাক্টিভিটি when the level of investment is low owing to the low level of AD. Consequently, planned output is much lower than full employment level of output. Unemployment becomes a nation problem. Deficit budget raises the level of AD in two ways. কিভাবে ডেফিসিট বাজেট তুলতে পারে? নাম্বার ওয়ান, directly by way of high government expenditure and indirectly by inducing greater expenditure by people. তার মানে আমার সাধারণের ডিমান্ড বেড়ে যাওয়া, কারণ সরকার যদি এক্সপেন্ডিচার বাড়ায় তাহলে আমার হাতে ইনকাম আসবে, তার মানে আমার ডিসপোজেবল ইনকাম বাড়বে। তাহলে আমার ডিসপোজেবল ইনকাম 100 থেকে যদি 200 হয়, তাহলে আমার 0.6 MPC, তাহলে এখন আমার হয়ে যাবে 120 টাকা খরচ, আগে ছিল আমার 60 টাকা খরচ, তাহলে আমার 60 টাকা খরচ আরও বাড়তি হলো, মানে বাড়তি ডিমান্ড তৈরি হলো। ঠিক আছে। ডিমেরিটস, ডেফিসিট বাজেট ইজ নট ডিজায়ার্ড ডিউরিং পিরিয়ড অফ ইনফ্লেশন। কারণ অর্থের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, ডিমান্ড বাড়িয়েছে, মানে ইনফ্লেশন আরও বাড়িয়ে দেবে। ইট ইজ পিরিয়ড হোয়েন দ্য এডি এক্সিস্ট অ্যাট ফুল এমপ্লয়মেন্ট। ঠিক আছে। ডেফিসিট বাজেট ইন সাচ সিচুয়েশন হোয়েন এস ক্যান নট ইনক্রিজ উড ফার্দার ইনক্রিজ দ্য গালফ বিটুইন এডি অ্যান্ড এস।
কনসিকুয়েন্টলি ইনফ্লেশনের গ্যাপ উড রাইজ অ্যান্ড ওয়েজ প্রাইস স্পাইরাল, ঠিক আছে, যেখানে ওয়েজ বাড়বে দাম বাড়বে, দাম বাড়বে ওয়েজ বাড়বে, এই জায়গাটা তৈরি করতে পারে ডেফিসিট বাজেট। এটা হচ্ছে তার ডিমেরিট। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তোমাদের বেলটাতে রিং করে রাখবে যাতে আমার ক্লাসগুলো গেলেও শুনতে পারো। এটা WBCS ইউপিএসসিতে যারা বুঝতে চাও তাদের জন্য আশা করি এটা হেল্প করবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।